এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সুখবর দিলেন নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। অবশেষে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ওদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের অ্যাকশন শুরু। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তাহলে কি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে? আওয়ামী লীগের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। একই সাথে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আপনাদেরকে আমরা সমাজে স্বাগত জানাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ছাত্রলীগ সংগঠিত হচ্ছে, এই আশঙ্কা ভীষণভাবে আতঙ্কিত করে তুলেছে এই ছাত্র শক্তির নেতৃবৃন্দ। ছাত্রলীগের পথ পরিষ্কার হয়ে উঠছে কিনা, আর ছাত্রলীগও সেই সুযোগের অপেক্ষাতেই ছিল কিনা, এই আশঙ্কাগুলোই আতঙ্কিত করে তুলছে 2024-এর জুলাই আগস্টের বীর ছাত্র নেতাদের। কারণ বিএনপির ভাঙন চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। এই বিএনপি আর 2 মাস পর চোখে অন্ধকার দেখবে, চোখে সর্ষে ফুল দেখবে। এই তেল এবং জ্বালানি সংকট এখান থেকে উত্তরণ করার পথ বিএনপি কখনো খুঁজে বের করতে পারবে না। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আওয়ামী লীগের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। একই সাথে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আপনাদেরকে আমরা সমাজে স্বাগত জানাবো। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তাহলে কি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে? আমরা যা দেখি তা কখনো সত্য হয় না, আর যা দেখি না সেটাই শেষে সত্যি হয়। বলছি হাদি হত্যার ঘটনা। এতদিন আলোচিত হাদি হত্যার ঘটনায় সাধারণ মানুষকে বোঝানো হয়েছে আর দেখানো হয়েছে হাদি হত্যার ঘটনায় আওয়ামী লীগ পুরোপুরি জড়িত ছিল। কখনো বা আবার বলতেও শোনা গেছে বিএনপিও জড়িত। এবার হাদি হত্যার আসামির স্বীকারোক্তিতে বেরিয়ে আসলো জামাত জড়িত থাকার আসল প্রমাণ। এবার হাদি হত্যার ঘটনায় জামাতের জড়িত থাকা নিয়ে এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা হাদিকে হত্যা করে উল্টো বিচারের অভিনয় করেছিল সব দোষ আওয়ামী লীগের উপরে দিয়েছিল। এখন দেখতে পাচ্ছেন কারা ছিল জড়িত। আস্তে আস্তে সব সত্য বেরিয়ে আসছে। আমরা সব সত্য উদ্ঘাটন করে জড়িতদের কঠিন বিচারের মুখোমুখি করব। এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে। আওয়ামী লীগের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমরা সবাই মুক্তিযুদ্ধের একই পথ অনুসরণ করি। একজন স্পিকারের এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় এসেছে এই বক্তব্যটি। তাহলে কি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে? সেটাই এখন দেখার পালা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2024-এর জুলাইয়ে বিতাড়িত হওয়ার পর নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ প্রথমবারের মতো ঈদের ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি ঝটিকা মিছিল করেছে। ছাত্রলীগের নেতাকর্মীদের সেই বিক্ষোভ মিছিল থেকে রাজবন্দীদের মুক্তি এবং ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে নানা স্লোগান দেওয়া হয়েছে। রোববার সকাল 8:30টার দিকে দোয়েল চত্বর থেকে টিএসসি মুখী সড়ক বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে থেকে মিছিলটা শুরু হয় এবং সেটা গিয়ে শেষ হয় রাজু ভাস্কর্যের সামনে। মানে যেই রাজু ভাস্কর্যের সামনে কথায় কথায় রাজুতে আয় বলে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমেরা ডাক দিয়ে আসছেন সেই 2024-এর আগস্টের পর থেকে, এবং নানা সময়ে নানা হুমকি দিচ্ছেন সেখানে তারা বিরাট আন্দোলন গড়ে তুলবেন এসব বলে, সেই রাজু ভাস্কর্যে এসে কিনা ছাত্রলীগের মিছিল শেষ হয়েছে ঈদের ছুটির মধ্যে। সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে ছাত্রলীগের 25-30 জন নেতাকর্মী সেই মিছিলে যোগ দিয়েছিলেন। কয়েক মিনিটের মধ্যেই এই মিছিলটি শেষ হয়ে যায়। ছুটির মধ্যে সকালবেলা ফাঁকা ক্যাম্পাসে মিছিলটি টিএসসি এলাকার রাজু ভাস্কর্যের সামনে শেষ হয়। সেখানে মিছিলে অংশগ্রহণকারীরা কিছু সময় অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা ছাত্রলীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ারা এছাড়াও জয় বাংলা জয় বঙ্গবন্ধু সহ নানা রকম স্লোগান দেন এবং এরপর এই বিক্ষোভ মিছিলের ভিডিও এবং ছবি ছাত্রলীগের ফেসবুক পেজে শেয়ার দেওয়া হয়। কিন্তু এই যে কয়েক মিনিটের বা কিছু সময়ের এই মিছিল ছাত্রলীগের আয়োজনে ঈদের ছুটির মধ্যে ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন রোববার 22শে মার্চ সকাল 8:30টার দিকে, যেখানে তারা জয় বাংলা বলছেন, শেখ হাসিনা আসবে, এ ধরনের স্লোগান দিচ্ছেন, সেই মিছিল রীতিমতো একেবারে আতঙ্ক ধরিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে ছাত্র সংগঠন তারা গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন সেই 2024-এর আগস্টের পর থেকে সেই জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দের মনে। জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দ এই মিছিলের খবর পেয়ে হাড়ে রেড়ে করে শাহবাগ থানা পর্যন্ত গেছেন। সেখানে পুলিশকে তারা আলটিমেটাম দিয়েছেন যে পুলিশ যদি ভিডিও দেখে এই মিছিলে অংশগ্রহণকারীদের চিহ্নিত না করেন তাহলে তারা পুলিশের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেবেন তেমনি তারা ব্যবস্থা নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। ওই ছাত্রলীগের মিছিল থেকে রাজবন্দীদের মুক্তির পাশাপাশি পুলিশ হত্যারও বিচার চাওয়া হয়েছিল। সম্ভবত সেটাও ছাত্র শক্তির নেতৃবৃন্দের ভেতরে যে বড় ধরনের আতঙ্ক তৈরি হয়েছে, ছাত্রলীগের এই ছোট একটা ঝটিকা মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটতে দেখা মাত্র তার একটা বড় কারণ। তার চেয়েও বড় কারণ হচ্ছে এটা যে 2024-এর জুলাইয়ে ছাত্রলীগকে বিতাড়িত করার পর থেকে ছাত্র শিবির ব্যাপক বিক্রমে, বিপুল বিক্রমে যে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটা আধিপত্য বিস্তার করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। কিন্তু এখন যখন বিএনপি ক্ষমতায় এসেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসা মাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আনছেন, মানে জামায়াতপন্থী যেসব উপাচার্য ছিলেন বা প্রশাসনের শীর্ষ পদে জামায়াতপন্থী যেই শিক্ষকবৃন্দের জায়গা হয়েছিল এবং যারা সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের এক রকমের রাজনৈতিক বিকাশে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন, তাদেরকে সরিয়ে নিতে সরকার যখন সক্রিয়, তখন একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে রাজু ভাস্কর্যের পাদদেশে ব্যানার নিয়ে দাঁড়িয়ে ছাত্রলীগ মিছিল করে ফেলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ছাত্রলীগ সংগঠিত হচ্ছে, এই আশঙ্কা ভীষণভাবে আতঙ্কিত করে তুলেছে এই ছাত্র শক্তির নেতৃবৃন্দকে। দেখেন, এই যে জাতীয় ছাত্র শক্তি, এই নামটা কিন্তু সম্প্রতি আবার বদলে জাতীয় নাগরিক পার্টি ঠিক করে যে তাদের ছাত্র সংগঠনের নাম তারা জাতীয় ছাত্র শক্তি দেবে। প্রথম যখন 2025-এর ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টির পাশাপাশি ছাত্র সংগঠন গড়ে তোলা হয়েছিল, তখন নাম দেওয়া হয়েছিল বাগছাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এরপর ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে বাগছাস এমন খারাপ ফল করে, মানে কোথাও তারা ভোটে একেবারেই দাঁড়াতে পারে না। এই অবস্থায় জাতীয় নাগরিক পার্টি ঠিক করে যে একেবারে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভীষণ খারাপ ফলাফল করা এই ছাত্র সংগঠনটির নাম পাল্টে জাতীয় ছাত্র শক্তি করা যাক। সম্প্রতি এই জাতীয় ছাত্র শক্তির শিরোনাম হয়েছে, তার কারণ হচ্ছে এই রোজার মাসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র পাভেলকে, তিনি যখন বুয়েটের গিয়েছিলেন সেহরি খেতে, সেই সেহরি থেকে তুলে ওই পাভেলকে ছাত্রলীগ সন্দেহে 2-2.5 ঘন্টা ধরে কয়েক দফায় মেরে পিটিয়ে তার মানিব্যাগ, বাইকের চাবি এসব ছিনিয়ে নিয়ে তারা শাহবাগ থানায় রীতিমতো গুরুতর জখম অবস্থায় সোপর্দ করে গিয়েছিলেন। এবং তারপর পাভেল বলেছিলেন যে তিনি কখনো ছাত্রলীগও করেন নাই, কিন্তু তার মানে ছাত্র শক্তি সেই 2024-এর আগস্টের পর থেকেই আসলে এই ছাত্রদের এই দলটি চেষ্টা করে যাচ্ছে যে তারা মব সৃষ্টি করার মাধ্যমে, গণপিটুনি দেওয়ার মাধ্যমে, একে ওকে ছাত্রলীগ সন্দেহে পেটানোর মাধ্যমে, কিংবা ছাত্রলীগ চলে এলো রে এই কথা বলে হারে রে করে এক রকমের প্রভাব প্রতিপত্তি শক্তি প্রদর্শন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে প্রতিপত্তি বজায় রাখবে, আধিপত্য বজায় রাখবে, দখল বজায় রাখবে। কিন্তু সত্যিকার অর্থে এই ছাত্র শক্তি না ভোটের ব্যবস্থা করতে পেরেছে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাসেও, না তারা সেভাবে কোনো আধিপত্য প্রতিষ্ঠা করতে পেরেছে। এখন যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য বদলে যাচ্ছে, তখন ছাত্রলীগের এই মিছিল তাই তাদের ভীষণভাবে আতঙ্কিত করেছে। ছাত্র শক্তির নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে এই খবর পাওয়া মাত্র তারা গিয়ে পুলিশের নির্লিপ্ততা এবং ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এবং সংগঠনের একটি প্রতিনিধি দল রোববার সন্ধ্যায় শাহবাগ থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলে বেরিয়ে ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান গণমাধ্যমকে বলেছেন যে শিক্ষার্থীরা যখন ঈদের ছুটিতে পরিবারের কাছে, সেই সুযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ব্যানার নিয়ে মিছিল করার দুঃসাহস দেখিয়েছে। মিছিলের 8-9 ঘন্টা পার হলেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। কাজেই পুলিশ আগামী 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়ে তাদেরকে আপডেট জানাবে, এই আলটিমেটাম তারা পুলিশকে দিয়ে এসেছেন। এবং তারপর এই ছাত্র শক্তি প্রক্টরকেও প্রশ্নের সম্মুখীন করেছেন যে প্রক্টর কিভাবে এরকম নির্লিপ্ত আছেন যে ক্যাম্পাসে আবার ছাত্রলীগকে দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেছেন যে ভোর 6টা থেকে 6:30টার দিকে 10-15 জনের একটি দল মেট্রো রেল স্টেশন থেকে নেমে রাজু ভাস্কর্যের সামনে এসে মিনিট খানেক অবস্থান করেই দ্রুত সটকে পড়েছিল। কাজেই তিনি বলেন, আমি ভিডিওটি দেখেছি, তবে সেখানে পরিচিত কাউকে শনাক্ত করা যায়নি। বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মচারী বা তাদের সন্তানেরা এর সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের একটা বিশেষ ইউনিট বিষয়টি নিয়ে কাজ করছে। মানে সংবাদ মাধ্যম বলছে সকাল 8টা 8:30টার দিকে, সংবাদ মাধ্যম বলছে দোয়েল চত্বর থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত এসে রাজু ভাস্কর্যে ব্যানার নিয়ে এই বিক্ষোভ মিছিল থেকে স্লোগান দেওয়া হয়েছে, ছবি তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে। তারপর এই ঝটিকা মিছিল শেষ করে ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রক্টর মানে ছাত্র শক্তির জেরার মুখে কোনো রকমে বলছেন যে এত অল্প সময় এই মিছিল হয়েছে যে, এবং এমন ভোরবেলায় হয়েছে যে কারো পক্ষে তখনই গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশের এক বিশেষ ইউনিট নাকি এজন্য এই কারা জড়িত সেটা ধরতে কাজ করছে। এর আগেও এই যে মানে 2024-এর আগস্ট পরবর্তী ছাত্র নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ছাত্র শক্তির নেতাদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদেরও কয়েকজনকে গ্রেফতার করে কিন্তু পুলিশে দেওয়া হয়েছে, মামলা হয়েছে তাদের নামে। শিক্ষকদের বিরুদ্ধে মব
রক্ত সৃষ্টি করা হয়েছে। কাজেই এখন এই প্রক্টর বলছেন বিশেষ ইউনিট কাজ করছে দেখতে যে কর্মচারী বা তাদের কোনো পরিবারের কেউ জড়িত কিনা। তার মানে এখন আবার একটা কর্মচারীদের ভোগান্তির মুখেও পড়তে হবে। এই ছাত্র শক্তি হচ্ছে সেই ছাত্র সংগঠন, যেই ছাত্র সংগঠনের দুজন কিন্তু ওই যে গুলশানে আওয়ামী লীগ সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছিলেন। জানে আলম অপু নামের এক ব্যক্তি, তখন রীতিমতো আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারকা নেতা উপদেষ্টা সাবেক, তিনি তাদেরকে চাঁদাবাজি করতে পাঠিয়েছেন সে কথা ফাঁস করে দিয়েছিলেন ভিডিও বার্তার মাধ্যমে। কাজেই এই ছাত্র শক্তির নানা রকম মানে বড় ধরনের কৃতিত্ব এবং কাজের নজির গত 1-1.5 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হয়েছে। কিন্তু এখন যখন এই প্রক্টর সাইফুদ্দিন আহমেদও আসলে বদলে যাবেন আগামী কয়েকদিনের মধ্যে, কারণ তাকে নিয়োগ করেছিলেন জামায়াতপন্থী উপাচার্য নিয়াজ আহমেদ খান, আর এখন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির রাজনৈতিক কর্মী সরাসরি তারেক রহমানের ভীষণ আস্থাভাজন নতুন উপাচার্য আসছেন, তিনি এসে যে এই ছাত্র শক্তি, এই ছাত্র শিবিরের ব্যাপক আধিপত্যের অবসান ঘটাতে চাইবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নতুন প্রশাসন আনবেন, এই প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সহ প্রক্টররাও বদলে যাবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ছাত্র শক্তির আধিপত্য শেষ হয়ে ছাত্র দলের আগমন ঘটবে। ছাত্র দল আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অবাধে রাজনীতি করার সুযোগ পাবে এবং তারেক রহমান প্রশাসনে পরিবর্তন আনছেন সরাসরি সেই উদ্দেশ্যকে মাথায় রেখে। এটা যখন এই ছাত্র শক্তির নেতৃবৃন্দ সহ আপনি আমি সবাই বুঝি, তখন ছাত্র শক্তি ছাত্র শিবিরের মনে এই শঙ্কাও কাজ করছে যে ছাত্রলীগ এই সুযোগে সংগঠিত হচ্ছে কিনা। কারণ যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবির ছাত্র শক্তির মতো দলগুলোর আধিপত্যের অবসান ঘটাতে হবে, তখন ছাত্রলীগ ছাত্রদল একত্র হয়ে ঐক্যবদ্ধভাবে সেই কাজটি সম্পাদনে নেমে আসবে কিনা, সেই আশঙ্কাও কাজ করছে ছাত্র শক্তি ছাত্র শিবিরের মতো রাজনৈতিক সংগঠনগুলোর ছাত্র নেতাদের মনে। সে কারণে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ তারা বুঝতে পারছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে তাদের আধিপত্যের অবসান হতে যাচ্ছে। সেই আধিপত্যের অবসানের মাধ্যমে ছাত্র দলের আগমন তো ঘটবেই, সাথে ছাত্র লীগকে নিয়েই ছাত্র দলের এদের আধিপত্যের অবসান ঘটাতে হয় কিনা এবং সে কারণে ছাত্রলীগের পথ পরিষ্কার হয়ে উঠছে কিনা, আর ছাত্রলীগও সেই সুযোগের অপেক্ষাতেই ছিল কিনা, এই আশঙ্কাগুলোই আতঙ্কিত করে তুলছে 2024-এর জুলাই আগস্টের বীর ছাত্র নেতাদের। কাজেই আগামী কয়েক সপ্তাহ, ঈদের পরের কয়েক সপ্তাহ কয়েক মাস সময়ের মধ্যেই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের রাজনৈতিক মেরুকরণ এবং রাজনৈতিক আধিপত্যের পরিবর্তন ঘটবে সেটা নিশ্চিত। যেই শত শত ছাত্র ছাত্রীকে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ছাত্রলীগ করার অপরাধে ছাত্রত্ব কেড়ে নেওয়া হয়েছে, বিতাড়িত করা হয়েছে, সেই ছাত্ররা যখন ফিরে আসার শুরু করবেন, ফিরে আসতে মরিয়া হয়ে উঠবেন, ব্যাপরোয়া হয়ে উঠবেন, তখন এই ছাত্র শক্তি ছাত্র শিবির টিকতে পারবে কিনা সেটা নিয়েও এখন তাই এদের ভেতরে আতঙ্ক দানা বেঁধে উঠছে। বাংলাদেশের সেই মেটিকুলাস অভ্যুত্থান, সেই তথাকথিত জঙ্গি উত্থানের পর আমি একটা বিষয় অনেকবার বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি, বাংলাদেশ আওয়ামী লীগ বেঁচে গেছে। অনেকে বলতে পারেন কিভাবে বেঁচে গেল? বেঁচে গেছে ঠিক এ কারণে, যদি আওয়ামী লীগ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকবার চেষ্টা করত, তবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে পারতেন। কিন্তু তিনি দেশের মানুষের ভাগ্য রেখা অন্যের হাতে তুলে দিতে চাননি, যার কারণে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে একটা বিভৎস পরিস্থিতির মধ্য দিয়ে। তিনি বারবার সচেতন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ সাদা চামড়ার একটা রাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপ চায়, এদেশের আশেপাশে একটা খ্রিস্টান রাষ্ট্র বিনির্মাণ করতে চায় মায়ানমার এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটা বিশেষ অংশকে কেন্দ্র করে। এই কথাগুলা একটা সময় হাসি তামাশার স্বরে অনেকে উড়িয়ে দিয়েছেন, যদিও আমরা উড়াইনি, অনেকে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের গণমাধ্যম কর্মী, বুদ্ধিজীবী, সুশীল, বিভিন্ন শ্রেণীবাসের মানুষ। শেখ হাসিনার প্রত্যেকটা বক্তব্যকে আপনারা হাসি তামাশার পাত্র হিসেবে বিবেচনা করেছেন, কিন্তু শেখ হাসিনা চলে যাবার 2 বছর পার হয়নি, এর মধ্যে প্রত্যেকটা কথা সত্যি প্রমাণিত হয়েছে। প্রত্যেকটা কথার আমরা এই মুহূর্তে এসে প্রতিফলন দেখতে পাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার করেছিল নির্বাচনের ঠিক 3 দিন পূর্বে, সেই চুক্তি হয়েছে জামায়াত, বিএনপি, এনসিপি এবং ইসলামী রাজনৈতিক শক্তি যতগুলো আছে তাদের প্রত্যেকের চাওয়াতে। এটার সমঝোতা করেছে ডক্টর ইউনূস এবং তার প্রধানতম দালাল রজার খলিল। অনেকে বলে থাকেন রজার খলিল অর্থাৎ খলিলুর রহমান যে পররাষ্ট্রমন্ত্রী, সে ডিপ স্টেটের লোক, অনেকে বলেন বিএনপির লোক, অনেকে বলেন ইউনূসের লোক, অনেকেই বলেন জামাতের লোক। তবে আলটিমেটলি খলিলুর রহমান মার্কিন নাগরিক এবং সে মার্কিন যুক্তরাষ্ট্রের পারপাস সার্ভ করবে, যেটা এখনো করে যাচ্ছে। নির্বাচনের ঠিক 3 দিন পূর্বে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়েছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সুতরাং এই ক্ষেত্রে একটা কথা তো আমরা ভেবে নিতে পারি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিএনপির একটা সুসম্পর্ক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে চেয়েছে বিধায় বিএনপি ক্ষমতায় আসছে। এটা তো লজিক, মানে সিম্পলি এটা আমরা বলতে পারি। যদি তাই হয়, মার্কিনীদের সাথে যদি বর্তমান প্রধানমন্ত্রী কিংবা বর্তমান সরকারের সুসম্পর্ক থাকে, তবে কেন মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা বন্ধ করে দিয়েছে? ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা,
সবকিছু। মানে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার অ্যাপ্লাই আপনি করতে পারবেন না। তবে কি এটাই তারেক বসন্ত? তবে কি ভেবে নেব এটাই তারেক রহমানের নয়া বন্দোবস্ত? তবে কি ভেবে নেব এটাই সবার আগে বাংলাদেশ? ভেবে নিব কি নিব না সেটা বিষয় না, তবে ভাবতে বাধ্য হচ্ছি, কারণ তারেক রহমান তিনি যে ইন্টারমিডিয়েট পাস, তার সেই সক্ষমতার প্রতিফলন আমরা প্রত্যেকটা ঘটনার মধ্যে দেখতে পাচ্ছি। আজ মার্চ মাসের 24 তারিখ, মার্চের 7 তারিখে নিউজ হয়েছিল বাংলাদেশে 1 মাসের পেট্রোল, অকটেন, ডিজেল মজুদ আছে। তাহলে গতকাল সারা দেশের পেট্রোল পাম্প বন্ধের উপক্রম হলো কেন? 200 টাকার তেলের জন্য 20 কিলোমিটার ঘুরেছে অসংখ্য বাইকার, তারা তেল কিনতে পারেনি। তার মানে মার্চের 7 তারিখ যদি সংবাদ প্রকাশ হয়ে থাকে, 24 তারিখ তেল শেষ কতদিন? 20 বা 20-এর কম। তাহলে 1 মাসের তেল যে মজুদ ছিল এটা কোথায় গেল? বাণিজ্য মন্ত্রী বলতেছে তেলের পর্যাপ্ত মজুদ আছে, সড়ক পরিবহন মন্ত্রী বলতেছে তেলের মজুদ আছে, মুক্তিযুদ্ধ মন্ত্রী বলতেছে তেলের মজুদ আছে। তাহলে 1 মাসের তেল কোথায় গেল? কোথায় গেল এটা বুঝবার জন্য রকেট সায়েন্টিস্ট হইতে হবে না। 17 বছর না খেয়েছিল, 17 বছর না খেয়েছিল এই ধরনের কথা বলেছে, কিন্তু 17 বছর ঠিকভাবে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সবকিছু পরিচালনা করেছে। আওয়ামী লীগের সেই বদমাশ যারা এই সুবিধাবাদী শ্রেণীকে অর্থাৎ বিএনপির এই নেতাকর্মীদেরকে অর্থের বিনিময়ে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য বন্দোবস্ত করে দিয়েছিল, তাদের দয়ায় বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী তাদের ব্যবসা প্রতিষ্ঠান ঠিকঠাক পরিচালনা করেছে। কেউ যদি বলে 17 বছর না খেয়েছিলাম, তবে এটা ভুল ধারণা। বিএনপির নেতাকর্মীরা 17 বছর ঠিক ওই দামি দামি ব্র্যান্ডের শার্ট, টি শার্ট, পাঞ্জাবি পরেছে। এখন এসব মুখরোচক গল্প বলে লাভ নাই। বিএনপির যেই মন্ত্রী পরিষদ, যে পার্লামেন্টের মেম্বার, এদের মধ্যে শতকরা 80% 100 কোটি টাকার উপরে মালিক। এই টাকা 17 বছরে কোত্থেকে আসছে এগুলা বোঝার জন্য কি বিজ্ঞানী হইতে হবে? অনেক বেশি মেধাবী প্রজ্ঞাবান হইতে হবে? না, এগুলা বোঝা যায়। তারা যে 17 বছর ঠিকঠাক মতো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেছে, কিন্তু তারা তো রাক্ষস, তাদের তো বেশি খাইতে হবে, যার কারণে মার্কেটে কৃত্রিম সংকট দেখানো হচ্ছে যে তেল নেই, তেলের মজুদ শেষ, অকটেন শেষ, ডিজেল শেষ, পেট্রোল শেষ। এটা বলে বিএনপি পন্থী যেই সব ব্যবসায়ী আছে, দুর্বৃত্ত আছে, এদের পকেট ভরার জন্য একটা বন্দোবস্ত সাজানো হচ্ছে, যেই বন্দোবস্তের মূল হুদা জনাব 10%, দুঃখিত 30% তারেক রহমান। ব্যারিস্টার রুমিন ফারহানার গতকাল একটা বক্তব্য আমি দেখছিলাম। জামাত এবং আওয়ামী লীগ বিরোধী দলে কম্বাইন্ডলি এইটা মোকাবেলা করা ইজ ভেরি টাফ, এক্সট্রিমলি টাফ। কেন? দুটো দলেরই বেশ কিছু জায়গায় মিল আছে। দুটো দলই আদর্শ ভিত্তিক, মানে আদর্শ এটা আপনার একমত হন বা না হন, ওই আদর্শ আপনার ভালো লাগুক বা না লাগুক, এই আদর্শ ব্যাপারে তারা ব্রেন ওয়াশড। এটা আপনাকে মানতে হবে। হ্যাঁ, এখন এটা আপনার পছন্দ হইলেও তারা ব্রেন ওয়াশড, আপনার পছন্দ না হলেও তারা ব্রেন ওয়াশড। এটা ভালো মন্দ নিয়ে আমি কোনো কথা বলতেছি না, বাট তারা দুটো দলই যার যার আদর্শের ব্যাপারে সুপার কমিটেড। এত বড় অংশের মানুষ কারা যায় নাই ভোট কেন্দ্রে, এটা তো আমাদের বুঝতে হবে। সো এই মানুষগুলোকে আপনি নাই করে দিবেন কিভাবে? আওয়ামী লীগ ইজ ভেরি মাচ দেয়ার, আওয়ামী লীগ ওয়াজ দেয়ার, আওয়ামী লীগ ইজ ভেরি মাচ দেয়ার, আওয়ামী লীগ উইল বি দেয়ার। এখন আপনি বলেন আওয়ামী লীগ কতটুকু শক্তিশালী হয়ে ফিরে আসবে? এটা নির্ভর করে আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তের উপরে। তিনি এই বক্তব্যে স্পষ্ট বলেছেন, জামাত এবং বাংলাদেশ আওয়ামী লীগ যখন বিরোধী দল হিসেবে থাকে তখন তাদেরকে মোকাবেলা করা অনেক কঠিন, অনেক বলতে অনেক কঠিন। এটা বিএনপির পক্ষে আদৌ সম্ভব হবে কিনা কেউ জানে না, আমি জানি হবে না, পারবে না বিএনপি। রুমিন ফারহানা বলেছেন আওয়ামী লীগ এবং জামাত তাদের যে রাজনৈতিক আদর্শ, এই আদর্শের ব্যাপারে তারা ব্লাইন্ড, তারা অন্ধ। এখন বলতে পারেন জামাতের আদর্শ তো বাংলাদেশের পক্ষে না, এটা স্বাভাবিক। জামাত এখনো বিশ্বাস করে বাংলাদেশ একটা পাকিস্তানের অংশ। জামাত এখনো বিশ্বাস করে 1971-এর মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, এটা একটা ভারতের ষড়যন্ত্র ছিল। জামাত এখনো মোহাম্মদ আলী জিন্নাহকে তাদের জাতির পিতা হিসেবে মনে করে, ধারণ করে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে জামাত এখনো বিশ্বাস করে না। জামাত এখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, মানচিত্র কোনো কিছুকে ধারণ করে না, বিশ্বাস করে না। সুতরাং জামাত তাদের যে প্রতিষ্ঠাকালীন আদর্শ, তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তারা পাকিস্তানপন্থী দল, এইটা এই আদর্শিক জায়গা তারা এখনো অটুট রেখেছে। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যে রাজনৈতিক আদর্শ, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এখান থেকে মাঝে মধ্যে বিচ্যুতি ঘটে, কিন্তু আদর্শিক জায়গা থেকে তাদের বিচ্যুতি কখনো ঘটবে না। বঙ্গবন্ধুর আদর্শের ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী অটুট। এই ব্যাপারে কোনো প্রকার সমঝোতা তারা করবে না, যেটা গত 19 মাসে আমরা দেখেছি। অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েও তারা তাদের লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে। সুতরাং তাদের আদর্শিক জায়গা বিন্দুমাত্র কমেনি এবং সেটা কমবেও না। সময়ের প্রেক্ষিতে হয়তো বা এদের মধ্যে কিছুটা ভাটা পড়বে, বাট আদর্শিক জায়গা থেকে বের হয়ে জামাত কিংবা বিএনপির আদর্শে আদর্শিত হওয়া, সেটা আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মী করবে না। সুতরাং সেই জায়গা থেকে রুমিন ফারহানা বলেছেন জামাতের আদর্শ মুক্তিযুদ্ধের বিরোধিতা, আওয়ামী লীগের আদর্শ মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের স্বাধীনতার পক্ষের শক্তি। সুতরাং জামাত এবং আওয়ামী লীগ এই দুইটা তাদের যে আদর্শিক জায়গা তারা ঠিক আছে, কিন্তু বিএনপি কি? বিএনপির রাজনৈতিক আদর্শ কি? বিএনপি একটা মধ্যপন্থী দল। বিএনপি সুবিধার জন্য মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়, আবার সুবিধার জন্য জামাতের পক্ষে অর্থাৎ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়। অর্থাৎ নিজেদের লাভের জন্য বিএনপি যা নয় তা করতে পারে। সকালে হবে মুক্তিযোদ্ধা, সন্ধ্যায় হবে রাজাকার, রাতে হবে আলবদর, মাঝরাতে হবে আল সামস, সকালবেলা হবে যুদ্ধাপরাধী। এইটা বিএনপির রাজনৈতিক আদর্শ। সুতরাং রুমিন ফারহানা এই কথা বলার মধ্য দিয়ে কিন্তু একদিকে তারেক রহমান কিংবা বিএনপিকে বাটপার কিংবা ভণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন। তার কথার মধ্যে বোঝা যায় তিনি সরাসরি যদিও বলেননি, বিএনপি একটা মধ্যপন্থী, সুবিধাবাদী, একটা বাটপার ভণ্ডদের সংগঠন, যেটা গত 18 মাসে আমরা প্রমাণ পেয়েছি। যদি তাই না হতো, তবে শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় আসবার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিত না, তারা রাষ্ট্র ক্ষমতায় আসবার জন্য মার্কিনীদের সাথে দেশ বিরোধী বাণিজ্যিক চুক্তি করতো না। এখন শেমা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি বলতেছেন মার্কিনীদের সাথে চুক্তি যথাসম্ভব দ্রুত বাস্তবায়ন করা হবে। কি চমৎকার! বাংলাদেশের মানুষ, আপনারা কি এখনো বুঝতে পারছেন না আপনাদের উপর দিয়ে কি যেতে পারে? বিএনপির মতো বাটপার সংগঠন
বাংলাদেশের রাজনীতিকে কুলসিত করেছে, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করেছে। এখানে বিএনপির বদৌলতে যদি জামাত থাকতো, তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, বাংলাদেশের মানুষ তাদেরকে যদি পছন্দ করতো তবে ভোট দিত। আর আওয়ামী লীগ তো গণমানুষের দল, জনমানুষের দল, স্বাধীনতার পক্ষের শক্তি। সুতরাং বিএনপি একটা সময় বিলীন হবে, ভেঙে যাবে, কয়েকটা খণ্ড বিখণ্ড হবে। কারণ বিএনপির ভাঙন চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। এই বিএনপি আর 2 মাস পর চোখে অন্ধকার দেখবে, চোখে সর্ষে ফুল দেখবে। এই তেল এবং জ্বালানি সংকট এখান থেকে উত্তরণ করার পথ বিএনপি কখনো খুঁজে বের করতে পারবে না। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।